একটা মেয়েকে ভালোবেসে আজকে আমি পাগল প্রায়। সময়টা ছিল 2020 সালের শুরুর দিকে। আমি তখন এসএসসি পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পর শুরু হয় ভয়াবহ করোনা। আমার বাসা নীলফামারী জেলার জলঢাকা থানার কোনো একটা গ্রামে। বিশেষ কিছু কারণে আমার নামটা গোপন রাখছি। তো পরীক্ষা দেওয়ার পর করোনার কারণে আমি বাসায় বসে থাকতাম। আমার ছিল 2 ভাই 1 বোন। আমি ছিলাম ভাই বোনদের মধ্যে ছোট। আমার ভাই একটা ব্যাংকে জব করত আর আমার বাবা কৃষি কাজ করত। বলতে গেলে আমি বাবাকে একটু সাহায্য করতাম আর সারাদিন বাসায় বসে ফ্রি ফায়ার গেম খেলতাম। আমি ছিলাম পরিবারের সবার খুব আদরের। এভাবে আমার সময়টা খুব ভালোই কাটছিল। হঠাৎ একদিন একটা রং নাম্বার থেকে আমার ফোনে কল আসে। কল দিয়ে বলে আমার বিকাশে উনি নাকি ভুলবশত 500 টাকা পাঠিয়ে দিয়েছেন। পরে আমি বিকাশ চেক করে দেখি হ্যাঁ সত্য। তারপর টাকাটা আমি ব্যাক দিয়ে দিই। এভাবেই আমাদের মাঝে মাঝে মেসেজ এবং কলে কথা হতো। কেটে গেল 6 মাস। তারপর হঠাৎ একদিন সে আমাকে বলল আমাকে নাকি ওনার ভালো লাগে, দেখা করতে বলল। বলতে গেলে আমি ওর অনেকটা মায়ে জড়িয়েছিলাম। আমি ওর কথায় রাজি হয়ে ওর সাথে দেখা করতে গেলাম। ওর বাসা ছিল আমাদের বাসা থেকে 15 কিলোমিটার দূরে। আমরা একটা পার্কে ফার্স্টে দেখা করি। ও একটা বোরকা পরে এসেছিল। যখন আমি ওকে প্রথমবার দেখি আমার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা হচ্ছে ও। সে ছিল আমার লাইফে ফার্স্ট লাভ। দেখা করে বাসায় আসলাম। তারপর থেকে আমি প্রতিনিয়ত ওর সাথে কথা বলতাম। ও আমাকে যথেষ্ট ভালোবাসতো, আমি সেটা বুঝতে পারতাম। এভাবে করোনা শেষ হয়ে চলে আসলো 2022 সাল। আমার এইচএসসি পরীক্ষা চলে আসলো। পরীক্ষা দেওয়ার পর ও আমাকে একদিন হঠাৎ দেখা করতে বলল। আমিও চলে গেলাম দেখা করতে। তারপর ও আমাকে বলল ওর নাকি বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। তখন আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ তখন পর্যন্ত আমার বড় ভাইয়ের বিয়ে হয়নি। এর মধ্যে আমি আমার বিয়ের কথা বাসায় বলতে অনেক ভয় পেতাম। এভাবেই চলে গেল কয়েকটা মাস। তারপর ওর আম্মুকে দিয়ে আমাকে একদিন কল দিল। ওর আম্মুকে আমি সবকিছু বুঝিয়ে বললাম। সবকিছু শুনে ওর আম্মু আমাকে ওনার সাথে দেখা করতে বলল। আমিও চলে গেলাম ওর আম্মুর সাথে দেখা করতে। দেখা করে ওর আম্মু আমাকে বলল যে দেখো বাবা, আমার মেয়ে তোমাকে অনেকটা ভালোবাসে। তুমি যদি ওকে ভালোবাসো তাহলে তুমি ওকে বিয়ে করো। আপাতত বিয়েটা গোপন করে রাখো। পরবর্তীতে তুমি তোমার ফ্যামিলিকে বলে মানিয়ে নিও। আমি ওর আম্মুর কথায় রাজি হয়ে গেলাম। তারপর ওর আম্মু আমাকে বলল সময় করে একদিন তুমি আমাদের বাসায় চলে আসো, এখানেই তোমাদের বিয়ে হবে। তারপর আমি বাসায় চলে আসলাম। একটা সময় ঠিক করে একদিন চলে গেলাম আমি আর আমার এক ভাতিজা ওদের বাসায়। আলহামদুলিল্লাহ আমাদের ওখানে বিয়েটা হলো। বিয়ের পর আমি চলে আসলাম বাসায়। তারপর থেকেই ওর প্রতি আমার আরো মায়া বেড়ে গেল। ওর সাথে একটু কথা না বলতে পারলে থাকতে পারতাম না। এর মধ্যে আমার এইচএসসি রেজাল্ট দিয়ে দিল। আলহামদুলিল্লাহ ভালো পয়েন্ট পেয়ে পাশ করলাম। এর মধ্যে আমি অনেকবারই ওর কাছাকাছি যেতে চেয়েছিলাম। আমি ওকে বলতাম যে দেখো আমাদের তো বিয়ে হয়ে গেছে, এখন তো আর কোনো সমস্যা নেই। তুমি কেন আমার কাছাকাছি আসতে চাও না, বা তোমার কাছাকাছি কেন আমাকে যেতে দাও না। ও আমাকে বিভিন্নভাবে বোঝাতো। আমিও চুপ করে থাকতাম, ওর কথার বিরুদ্ধে যেতাম না, কারণ ওকে যে অনেকটাই ভালোবাসতাম। আর এর মধ্যে 2023 সাল চলে আসলো। আর তখন থেকে আমার জীবনের দুঃখের শুরু। আমার ফ্যামিলি থেকে আমাকে বিদেশে পাঠানোর জন্য কথাবার্তা বলতে শুরু করলো। আমি কোনোভাবেই রাজি হচ্ছিলাম না। তারপর আমি ওকে ফোন দিয়ে দেখা করতে বলি। ওর সাথে দেখা করে সবকিছু ওকে খুলে বলি। তারপরও আমাকে বলে সমস্যা নেই, তুমি বিদেশে যাও। আমি অনেক কান্না করছিলাম। ও আমাকে এটা আশ্বাস দেয় যে কখনো আমাকে ছেড়ে যাবে না। এরপর আমি বাসায় এসে রাজি হয়ে যাই। 2023 সালের 26শে মার্চ আমি পাড়ি জমাই সৌদি আরব। এখানে এসে এয়ারপোর্টে 5 ঘন্টার মতো বসে থাকি, কিন্তু আমাকে কেউ নিতে আসে না। বিশ্বাস করেন ভাই, ক্ষুধার জ্বালায় আফ্রিকান একটা মানুষের কাছ থেকে বিস্কুট চেয়ে খেয়েছি। অবশেষে আমাকে একটা ছেলে নিতে আসে। ওর সাথে চলে গেলাম। ও আমাকে যেখানে নিয়ে গেল সেখানে গিয়ে দেখি আগে থেকেই 25 জন লোক আছে ওখানে। তারাও আমার মতো আসছে, কিন্তু কোনো কাজ নেই। আসলে দালাল প্রতারণা করেছিল আমার সাথে। কোম্পানির কথা বলে সাপ্লাই ভিসা নিয়ে আসছিল। তখন পর্যন্ত ক্ষুধার জ্বালায় আমি অনেকটা ছটফট করতে থাকি। রাতের বেলা আমাদের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু যেটুকু খাবার নিয়ে আসছিল সেটা বড়জোর 5 জন মানুষের খাবার হবে। সেই 5 জনের খাবার আমরা 26 জন খেয়ে কোনোভাবে রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন দেখি কোনো খাবারের ব্যবস্থা নেই, পানিও নেই। আর এদিক থেকে আমি বাসায় কোনো প্রকার যোগাযোগ করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমার জীবনটা মনে হয় এখানে শেষ হয়ে যাবে। তারপর ওই বাসায় 5 দিন ছিলাম। সেই 5 দিনের কথা আর কি বলবো। প্রথম দিন যে 5 জনের খাবার 26 জন খেয়েছিলাম, তারপর থেকে আর কোনোদিন খাবার পাইনি। ক্ষুধার জ্বালায় ডাস্টবিন থেকে রুটি তুলে খেয়েছি। এমনকি সেখানে খাবার পানিও ছিল না। পানির অভাবে ওয়াশরুমের পানি খেয়েছিলাম। তারপর একটা লোক এসে আমাদের 5 জনকে একটা রেস্টুরেন্টের কাজে নিয়ে গেল। সেখানে এসে আমাদের অবস্থাটা খুব খারাপ ছিল। সেই রেস্টুরেন্টের যিনি বস ছিলেন তিনি আমাদেরকে দেখে বুঝতে পারেন আমাদের অবস্থা খারাপ।
উনি আমাদের জন্য শুধু খাবার নিয়ে আসে। তারপরে ওনার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি একটা সিম কিনি। তারপর আমি বাড়িতে যোগাযোগ করতে পারি, কিন্তু এখানে আমার সাথে ঘটে যাওয়ার কোনো কথাই বাড়িতে বলতে পারিনি, কারণ আমি বললে আমার মা বাবা অনেক টেনশন করত। তারপর থেকে আলহামদুলিল্লাহ এখানে বেতন পেতে শুরু করি। 4 মাসের মধ্যেই আমি আরবি ভাষা অনেকটা শিখে ফেলি, আর আমাদের থাকা খাওয়া মালিকের ছিল। সব মিলিয়ে স্যালারি পেতাম বাংলা টাকায় 35,000-এর মতো। এদিকে আমি স্যালারি পেলে আমার বউকে দিতাম 10,000, আর বাকি টাকাটা আমার বাসায় পাঠিয়ে দিতাম। 1 বছর পর আমার বেতন হয়ে যায় 50,000-এর মতো। তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। আমার প্রিয় মানুষটার সাথে কথা এবং এই দিক দিয়ে কাজ করা সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। আস্তে আস্তে আমি বুঝতে পারি টাকার প্রতি ওর চাহিদা বেড়ে যাচ্ছে। তখন আমি ওকে 15,000 করে টাকা পাঠানো শুরু করলাম এবং বাড়িতে দিলাম 30,000 টাকা করে। আমি ওকে কখনো সন্দেহ করতাম না। 2025 সালের জুলাই মাসের 15 তারিখে ও আমাকে কল দিয়ে বলে ওর নাকি মাথায় টিউমার হয়েছে, সেটা অপারেশন করতে হবে। এই কথাটা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই। তারপর ওকে বলি অপারেশন করতে, কিন্তু বলে অনেক টাকা লাগবে, প্রায় 5 লক্ষ টাকার মতো। ওর বাসা থেকে নাকি 3 লক্ষ টাকা ম্যানেজ করবে আর 2 লক্ষ টাকা লাগবে। তখন আমি তাকে বাকি 2 লক্ষ টাকা দিতে রাজি হই। অনেক কষ্ট করে 2 লক্ষ টাকা ম্যানেজ করে আমি ওকে পাঠিয়ে দিই। এর মধ্যে এখন পর্যন্ত আমার বাসার কেউ জানতে পারেনি যে আমি বিয়ে করে বিদেশে এসেছি। অনেকবার আমি আমার বাসায় বলতে চেয়েছি, কিন্তু ও আমাকে বারণ করতো। যাই হোক, ও আমাকে বলল 3 তারিখে অপারেশন করবে। আমি বললাম সমস্যা নেই, তুমি ভয় পেও না। 3 তারিখের পর আমি ওকে বললাম তোমার অপারেশন হয়েছে? সে বলল হ্যাঁ হয়েছে। আমি ওকে বললাম যে দেখি ছবি দাও তো, কত বড় টিউমার কেটে বের করেছে। কিন্তু ও আমাকে কোনো ছবি দিতে পারেনি। আমার মনে একটু সন্দেহ ঢুকলো। আমি আর বেশি কিছু বলিনি। কিন্তু আগস্টের 25 তারিখে হঠাৎ করে ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। আমি ওর সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আগস্টের 30 তারিখ আমি ওর চাচাতো বোনের সাথে যোগাযোগ করতে সক্ষম হই। তারপর ওর চাচাতো বোন আমাকে যা বলে সেটা শুনে আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। ও নাকি আজ থেকে 1.5 মাস আগে একটা ছেলেকে বিয়ে করেছে, সেটাও আবার পারিবারিক ভাবে। ওকে আমি অনেকটা বিশ্বাস করতাম। কিভাবে পারলো আমার সাথে এমনটা করতে? এখন পর্যন্ত ওর গায়ে আমি একটাও টাচ করিনি। আমি 4 লক্ষ টাকার মতো পাঠিয়েছি ওকে। একটা মানুষ আর একটা মানুষকে এত নিখুঁতভাবে কিভাবে ঢোকায়? আর তার পরিবারই বা কেমন ছিল? ও এখন পর্যন্ত আমার বিয়ে করা বউ, অথচ ওকে বিয়ে দিয়ে দিছে অন্য ছেলের সাথে। ভাই বিশ্বাস করেন, আমি ঠিকমতো ডিউটি করতে পারছি না, খেতেও পারছি না। শুধু রুমের মধ্যে সবসময় কান্না করছি। জানি না আমার কপালে কি আছে। ওর কাছে আমার একটাই প্রশ্ন, কি অপরাধ ছিল আমার? কি দোষ ছিল আমার? কেন আমাকে এভাবে ঠকালে তুমি? একটা কথা সবসময় মনে রেখো, আমি তোমাকে মাফ করলেও আমার চোখের পানি কখনো তোমাকে মাফ করবে না। মিলিয়ে নিও।